আমাদের বিয়ের এই 4 বছর চলতেছে। বিয়ের পর 4 বছর আমি বাবার বাড়িতেই ছিলাম। ঠিকমতো 2 মাসও সংসার করতে পারি। বিয়ের 4 বছরে সে আমার কোনো দায়িত্ব পালন করেনি, এমনকি তাদের বাড়িতেও আমাকে নিয়ে যায়। আমি যে 4 বছর আমার বাবার বাড়িতে ছিলাম, এর মাঝে সে 1 বছর আমার সাথে ঝগড়া করে আমার বাবার বাড়িতেই আসে। এই একটা বছর আসেনি মানে তার মাই আমার কাছে আসতে দেয়নি তাকে। সব সময় তার মা বলতো আমার ছেলে চাকরি করে, এখানে ওখানে থাকা লাগে, তাই সে আসতে পারে না বা আমাকে সময় দিতে পারে। আর সেই সাথে তো একটার পর একটা মিথ্যা কথা, আর সেই সাথে তো আরো হাজারটা অজুহাত ছিল। আমরা দুইজন দুইজনকে আগে থেকেই চিনতাম। 2 বছর রিলেশন হওয়ার পর তারপরে আমরা দুইজন দুইজনকে বিয়ে করি। আমি আমার স্বামীকে খুব বিশ্বাস করতাম, তাই কখনো মনে হয়নি সে আমাকে ঠকাবে। তারপর 4 বছর পর আমি জানতে পারি সে দূরে কোথাও চাকরি করে না। তাদের বাসার পাশেই একটা শোরুম ছিল, সেখানে সে চাকরি করত। অথচ একটা বছর আসেনি আমার কাছে সে চাকরির এই দোহাই দিয়ে। তাহলে এই একটা বছর সে আমার কাছে কিভাবে না এসে পারলো? এসব শুনে আমি অনেকটাই ভেঙে পড়ি। যেহেতু ভালোবেসে তাকে আমি বিয়ে করেছিলাম, তাই আমি পরিবারের লোককেও ভয়ে কিছু জানাই। এর কয়েক মাস পর আমার স্বামী আমাকে নিতে আসে এবং তার বোনের বাসায় আমাকে নিয়ে যায়। সেখানে তার মাও থাকতো। আমি যাওয়ার পর তার বোন আমার সাথে একটাও কথা বলেনি। পরে বুঝতে পারলাম যে তার বোনের পুরো সংসারটাই আমার স্বামী চালায়। আমি যাওয়ার পর ওই বাড়িতে অনেক কষ্ট করি। 2 বেলা ঠিকমতো আমাকে ভাতও খেতে দিত না, অনেক কাজ করাতো। আমি যাওয়ার পর তারা মনে মনে হয়তোবা অনেক খুশি হয়েছে, কারণ নতুন করে একটা কাজের লোক পেয়েছে। ঘরের সব কাজ যেহেতু আমাকে দিয়েই করাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমারও একটু লজ্জা লাগে, কারণ কাজের বুয়ারা একটু সময় পায়, একটু বিশ্রাম পায়, কিন্তু আমি আর সারাদিনে কোনো সময়ও পাই না, আর বিশ্রামও নিতে পারি না। সেই সাথে আমার স্বামীও কখনো আমাকে সাপোর্ট করেনি। সারাদিন এত পরিশ্রমের পরে যখন সে বাসায় আসতো, তখন সে ঠিকমতো আমার সাথে একটু কথা বলতো না। মা বোনকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করে সে আবার ঘুমিয়ে আবার সকালে সে অফিসে চলে যায়। তাদের বাড়িতে এই একটানা কাজ করার কারণে আমার অনেক ঠান্ডা লাগে এবং আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আর আমি এত অসুস্থ হওয়ার পরেও আমার স্বামী দেখেও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। আর আমি অনেক জোরাজুরি করার পর তারপর শেষ পর্যন্ত সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার দেখানোর পরে ডাক্তার যে প্রেসক্রিপশন লিখে দিল, সেখানে অনেক টাকার ওষুধ আসবে, তাই সে আর ওখানে না দাঁড়িয়ে সাথে সাথে আমাকে বাড়িতে নিয়ে আসে এবং বাসায় এসে সে আমাকে বলে আমি যেন আমার বাবার বাড়ি চলে যাই। সেখানে আমি মাত্র 27 দিন সংসার করতে পেরেছিলাম। আমি আমার হাজবেন্ডকে অনেক নিষেধ করেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম যাতে করে আমাকে আমার বাবার বাড়ি না পাঠায়। ননদ আর আমার শাশুড়ি মিলে বলে যে আমার ছেলের কাছে এখন এত টাকা নেই, এত টাকা দিয়ে তোমাকে এখন ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ কিনে দেবার মতো টাকা পয়সা আমার ছেলের কাছে নেই। এরপর এই সকল কথাগুলো আমি আমার মায়ের সাথে শেয়ার করি এবং মা আমাকে কিছু টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমি যাতে ডাক্তার দেখাতে পারি। কারণ আমিও আর চাচ্ছিলাম না যে আবার বাবার বাড়িতে উঠি, কারণ বিয়ের পর সেই 4টা বছর ধরে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। পরের দিন যখন আমার স্বামী বাসায় আসে, সে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছিল। আর এরই মাঝে আমার হাজবেন্ডের মোবাইলে একটি কল আসে, আর আমি ফোনটি রিসিভ করে বললাম কে আপনি? আর ওই পাশে মেয়েটি বলে উঠলো যে আমি আমার হাজবেন্ডের নাম্বারে ফোন দিয়েছি। আর এই কথা শোনার পরে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই কথা শোনার পর আমি খুব জোরে চিৎকার দিয়ে উঠলাম এবং আমার স্বামী খাওয়া রেখে আমার কাছে দৌড়ে আসলো, এসে আমার হাত থেকে ফোনটি কেড়ে নিল। আর সেই সাথে আমার শাশুড়ি ননদও চলে আসলো। আর আমি আমার হাজবেন্ডকে বারবারই জিজ্ঞাসা করতেছিলাম কে এই মেয়েটা, কে তোমাকে কল দিল, কে তোমাকে আমার হাজবেন্ড বলে ডাকলো। আর তখন তারা আমার কোনো কথারই উত্তর দিল না। আর ওই দিন আমি ঘরে অনেক ভাঙচুর করি, আর ওই দিন আমার কোনো সেন্সও ছিল না। আর এরপরে আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে আমি আমার মায়ের বাড়ি চলে আসি। এত প্রেশার আমি নিতে পারতেছিলাম না, আর সেই সাথে আমার স্বামীও আমাকে আর আটকায়। আর বাসায় আসার পরেই আমি অনেক দুর্বল হয়ে যাই, কিছুই খেতে পারতেছিলাম না। পরের দিন আমার মা আমাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং ডাক্তার আমাকে জানায় আমি মা হতে চলেছি এবং আমি যেন একটু সাবধানে থাকি। আর এরপরে আমি বাসায় ফিরে আমার হাজবেন্ডকে কল দিই, আর আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে। কিন্তু ফোন দেওয়ার পর দেখি আমার স্বামীর ফোন বন্ধ। তারপর ননদের নাম্বারে ফোন, আমার ননদও আমার ফোনটি রিসিভ করেনি। এভাবেই সারাদিন আমি তার ফোনে আর তার বোনের ফোনে সারাদিন একটার পর একটা কল দিতেই থাকলাম, তারা কেউই আমার ফোনটি রিসিভ করলো না। খাটের এক কোনায় বসে মুখ চেপে কান্না করতেছিলাম। এর মাঝে রাত 2টা বাজে আমার স্বামী আমাকে ফোন দেয়। তাকে এই খবর দেওয়ার আগেই সে আমাকে বলে সে 1 বছর আগে বিয়ে করেছে এবং বিয়েটা তার মা বোন নিজে থেকেই তাকে বিয়েটা করিয়েছে। আমি তার হাত জোর করে রিকোয়েস্ট করতেছিলাম তুমি কি আমার সাথে ফান করতেছো নাকি এগুলো সত্যি? তাকে আমি বললাম তুমি যদি বিয়ে করেই থাকো তাহলে তাকে ছেড়ে দাও, কারণ আমি প্রেগনেন্ট। আজকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর ডাক্তার বললো যে আমি প্রেগনেন্ট। এই কথা বলার পর আমার স্বামী অনেক রেগে গেল এবং আমার ফোনটা আবারও কেটে দিল এবং আমি আবার যখন ফোনটা ব্যাক করলাম দেখলাম ফোনটা বন্ধ। এবং পরের দিন দুপুরবেলা আমি যখন তাকে আবার কল দিলাম, সে ফোনটা রিসিভ করে এবং আমাকে বলে আমি যদি তার সংসার করতেই চাই তাহলে আমার সকল খরচ আমার বাবা মার দিতে হবে, তাহলেই আমি সংসার করতে পারবো। এটা যদি না করি তার মা আর বোন কখনোই আমাকে মেনে নেবে না এবং আমি যেই মেয়েকে বিয়ে করেছি সেই মেয়েকেও কখনো ছাড়তে দিবে না। আর এই কথা বলার পর বিশ্বাস করেন আপু, আমি যেন 10 থেকে 15 দিন কিছুই খেতে পারিনি। আমার প্রচুর মাথা ঘোরাতো আর বমি গুলিয়ে গুলিয়ে আসতো। আর এখন আমার স্বামীর প্রতি আমার কোনো ভালোবাসা কাজ করে না, যেটা আছে সেটা হচ্ছে জিদ। আর আমি ইচ্ছা করেই এখন আর ওনার সাথে কোনো যোগাযোগ করি না। এখন দেখি সে মাঝে মাঝে আমাকে কল দেয়, টেক্সট দেয়, তার কোনো মেসেজের রিপ্লাই আমি করি না। আর এদিকে আমি আমার ফ্যামিলির সাথে বসে সিদ্ধান্ত নিয়েছি
যে তার সংসার আর আমি করব না, আর আমি আমার বাচ্চাকেও রাখতে চাই, কারণ আমার সন্তান তো কোনো দোষ করেনি। আর আমি আমার লেখাপড়াটাও চালিয়ে যাব। জানি না আমার ভাগ্যে কি আছে, তবে শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব। আর এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে, আল্লাহ তাআলা যেন এমন স্বামী, শাশুড়ি আর ননদ কাউকে না দেয়। আপুটি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নামটি প্রকাশ করলাম না।